নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারের ঝামেলার কাছ থেকে একটু রেহাই দিতে পারবে, অনেকটা উপকারে আসতে চলেছে আজকের এই সমস্ত টিপসগুলো। তো চলো বন্ধুরা, দেখে নিই আজকের নতুন নতুন টিপস। তো এখানে আছে একটা স্টিলের যে টিফিন কৌটা। তো এই ধরনের টিফিন কৌটায় আমরা টিফিন সাধারণত নিয়ে যেয়ে থাকি, বাড়িতে অফিসে যদি কেউ কাজ করে অথবা বাচ্চারা স্কুলে গেলে এরকম টিফিন কৌটার মধ্যে আমরা টিফিন দিয়ে থাকি, অথবা বাড়ি থেকে কেউ কোথাও খাবার নিয়ে গেলেও এই টিফিন কৌটায় নিয়ে যায়। এবার কোথাও আমরা খাবার নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর অথবা বাচ্চারা স্কুলে টিফিন নিয়ে যাওয়ার পর যদি এই ঢাকনাটা খুলতে না পারে তখন কিন্তু অনেকটা প্রবলেম হয়। দেখবে এই ঢাকনার অনেক সময় এমনভাবে এই যে স্টিলের যে টিফিন কৌটাগুলো ঢাকনা আটকে যায়, অনেকটা চেষ্টা করার পরও খোলা যায় না। যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তখন কিন্তু ভীষণ প্রবলেম হয়, তারা স্কুলে নিয়ে গেল কিন্তু খুলতে পেলো না। তো তখন তোমরা কি করবে, এরকম সমস্যায় যদি মনে করো তোমাদের টিফিন কৌটা হতে পারে, সেক্ষেত্রে তোমরা কি করবে, সামান্য একটু সর্ষের তেল, বাড়িতে থাকা যে সর্ষের তেলগুলো, সেই সর্ষের তেল সামান্য একটু ঠিক ঢাকনার এই যে কণা দিয়ে, মানে যে জায়গায় আটকে যায় ঠিক আটকানোর ওই জায়গাটা একটু সর্ষের তেল লাগিয়ে দেবে। এইভাবে লাগিয়ে একটু আঙুলের সাহায্যে চারিদিকে লাগিয়ে দেবে। এইভাবে সর্ষের তেল দিয়ে যে সমস্ত ঢাকনাগুলো খুলছে না, প্রচুর শক্তভাবে আটকে গেছে, অনেক চেষ্টা করেও খুললো না, তখন একটু সর্ষের তেল দিয়ে একটু মোড়া দেবে। মোড়া দিলেই দেখবে এই জায়গাটা ঘুরে যাবে, মানে টিফিন কৌটার মুখটা ঘুরে যাবে। ঘোরার সাথে সাথে কিন্তু কৌটার মুখটা একদম খুলে যাবে। আমাদের কিন্তু আর কোনো জোরাজোরি করতে হবে না, কোনো কষ্ট করতে হবে না, বিনা কষ্টেই কিন্তু শুধুমাত্র সর্ষের তেলের কামাল এটা। সর্ষের তেল দিলেই স্টিলের এই সমস্ত পাত্রগুলো যেগুলো প্রচুর শক্তভাবে ঢাকনা আটকে যায়, সেই ঢাকনাটা খুব সহজেই কিন্তু খুলে যাবে। তার জন্য আর আমাদের কোনো পরিশ্রমও করতে হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে। বন্ধুরা, চলে এলাম পরবর্তী টিপসে। এখানে দেখতে পাচ্ছ ব্যবহার করা চা পাতা। মানে আমরা সকাল বিকাল তো সবাই চা খাই, এবার চা খাওয়ার পরে এই যে চা পাতাগুলো কাজে লাগাই না, ফেলে দিই। তো বন্ধুরা, সংসারে কোনো কিছু না ফেলে না দিয়ে দেখবে অনেকটা কাজে লাগানো যায়। তো আজ এই চা পাতা দিয়ে কী কাজ করব, চলে এসেছি কিচেন সিঙ্কে। আমরা কিচেন সিঙ্কে বাসনপত্র তো মাজামাজি করি, মাজার পর না সবসময় সার্ফ অথবা সাবান দিয়ে কিন্তু আমাদের সিঙ্কটাকে পরিষ্কার করে রাখি। এবার অনেক সময় দেখবে মাছ মাংস বাড়িতে যখন আসে, মাছ মাংস এই যে কিচেন সিঙ্কটার মধ্যেই ধুতে হয়, ধুলে না এর মধ্যে প্রচুর একটা আষ্টে গন্ধ আসে। এবার মাঝে মাঝে এই কিচেন সিঙ্ক থেকে যখন বাজে একটা গন্ধ আসে তখন আমাদের কারোরই ভালো লাগে না। এই জন্য ব্যবহার করা চা পাতাগুলো তোমরা কিন্তু কিচেন সিঙ্কের মধ্যে এইভাবে ছড়িয়ে দিতে পারো। এবার আর কিছুটা দিয়ে দিতে পারো লবণ। তো লবণ আমাদের প্রত্যেকের বাড়িতে আছে, আর এখানে আছে চায়ের পাতা আর লবণ। প্রত্যেকটা জিনিস কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী। তো বন্ধুরা, আমরা তো সার্ফ সাবান দিয়ে প্রত্যেকদিন বাসনপত্র মাজার পর কিচেন সিঙ্কটাকে ধুয়েই রাখি, কিন্তু একটু ডিপ ক্লিন কিন্তু আমাদের করা অবশ্যই উচিত। মাঝে মাঝে অন্তত সপ্তাহে একবার তো ডিপ ক্লিন করা উচিত। ডিপ ক্লিনের জন্য এইভাবে চা পাতা, একটু লবণ, এই সমস্ত দিয়ে যদি তোমরা খুব ভালো করে একটু ঘষে নিতে পারো, ঘষে মেজে এটা ধুয়ে নিতে পারো, দেখবে এর মধ্যে কোনো গন্ধ বাতাস থাকবে না, একেবারে পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে, কোনো জীবাণু থাকবে না। যেহেতু লবণ দেওয়ার কারণে পরিষ্কারটা বেশি হবে। তো বন্ধুরা, এইভাবে তোমাদের কিচেন সিঙ্কটাকে একটু পরিষ্কার করে নিলে দেখবে মাঝে মাঝে এই সিঙ্ক থেকে যে বাজে একটা দুর্গন্ধ আসে, সেই সমস্ত দুর্গন্ধ আর আসবে না। খুব ভালোভাবে এটা পরিষ্কার থাকবে। ওই যে বললাম, মাঝে মধ্যে সপ্তাহে অন্তত একবার থেকে দুবার তোমরা এইভাবে একটু ডিপ ক্লিন করতে পারো। এইভাবে ডিপ ক্লিন যদি করে রাখো তাহলে কিচেন সিঙ্কের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না, কোনো জীবাণু থাকবে না, কোনো পোকামাকড়ও থাকবে না। এইভাবে আমাদের সিঙ্কটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, একেবারে নতুনের মতো চকচকে ঝকঝকে করে রাখবো। তো বন্ধুরা, আশা করছি আমার এই কিচেন সিঙ্ক পরিষ্কার করার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে। তো বন্ধুরা, আমরা কিন্তু সবাই আমাদের সিঙ্কটাকে এইভাবেই পরিষ্কার রাখবো। তো চলে এলাম পরবর্তী টিপসে। এখানে আমি একটা পাত্রে আটা নিয়ে নিয়েছি। এবার এই যে আটা আমরা কি করে মাখাবো সেটাই আজ শেয়ার করব। অনেক সময় দেখবে আমাদের হাত কেটে যায়, তো হাত কাটা অবস্থায় আটা মাখতে কিন্তু অনেকটা প্রবলেম হয়। এই জন্য আমরা কিভাবে হাত কাটা অবস্থায়, যদি কারো হাত কেটে যায়, মাখাতে পারছো না আটাটা, সেক্ষেত্রে তোমরা কিভাবে মাখিয়ে নিতে পারবে। দেখতেই পাচ্ছ এখানে একটা ছেঁকনি নিয়ে নিয়েছি। ছেঁকনি দিয়ে কিন্তু চা আমরা ছেঁকে থাকি, কিন্তু আজ
চা সেঁকবো না, আমরা কিন্তু আমাদের আটা মাখাবো। কিভাবে চলো দেখিয়ে দিই। এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো একটু জল দিয়ে দিতে হবে। প্রথম অবস্থায় কিন্তু বেশি জল দিলে হবে না, অল্প অল্প করে জল দিতে হবে। আর এইভাবে এই যে সেকনির পেছন দিকটা দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। এইভাবে যদি আমরা মিশিয়ে নিই তাহলে দেখবে বন্ধুরা অল্প অল্প করে জল দেবে আর একটু একটু করে মেশাবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে যদি মিশিয়ে নিতে পারো দেখবে হাত লাগানোর প্রয়োজনও হচ্ছে না। এবার আমরা যখন আটাটা প্রথম অবস্থাতেই মাখি আমাদের হাতে কিন্তু কাটা থাকলে প্রচুর ব্যথা হবে, কিন্তু আমরা যদি এইভাবে একটু মিশিয়ে নিতে পারি খুব ভালোভাবে, তারপর লাস্টের দিকে যদি আমরা খুব ভালোভাবে তখন হাত দিয়ে মাখাই তখন কিন্তু আমাদের সেই প্রবলেমটা হয় না। মানে হাতের আঙুলের কোথাও কেটে গেলে সেই জায়গায় আটাটা ঢুকবেও না, কোনো সমস্যাও হবে না। তো দেখতেই পারছো একটু একটু করে ঘোরাচ্ছি আর একটু করে জল দিলে আটাটা কেমন মাখা মাখা হয়ে যাচ্ছে। এবার অনেকটা গোল হয়ে গেছে। এই পর্যায়ে আরও একটু কিন্তু আমি এইভাবে ঘুরিয়ে নেব। এইভাবে ঘোরালেই কিন্তু তোমাদের হাত না দিয়ে আমাদের আটাটা কিন্তু মাখা হয়ে যাবে। এই পর্যায়ে মাখা হয়ে গেলে এইবার হালকা হাতে একটু এইভাবে মাখিয়ে নিলে দেখবে আটাটা খুব সুন্দর মাখা হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমার আটাটা কিন্তু একেবারে মাখা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। বন্ধুরা চলে এলাম পরবর্তী টিপসে। তো আমরা যখন রুটি তৈরি করি, রুটি তৈরি করে এইভাবে হটপটের মধ্যে রেখে দিই। এইভাবে যখন হটপটের মধ্যে রাখি তার নিচের যে রুটিটা থাকে সেই রুটিটা কিন্তু অনেকটা ঘাম হয়, সেই ঘামের ফলে ভিজে যায়। তো সেই ভেজা ভেজা রুটিটা কেউই খেতে পছন্দ করে না। এবার খাবার নষ্ট করা তো কারোরই পক্ষে ঠিক না। এই জন্য আমরা এই রুটিটা যাতে না ভেজে তারই কিছু ব্যবস্থা আজ করব। তার জন্য ছোট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে তোমাদের অনেকটাই উপকার হয়, এরকম ভেজা রুটি না খেতে হয়। তার জন্য নিয়ে নিয়েছি এইভাবে ছেঁকনি। তো চায়ের যে ছেঁকনিগুলো, এই ছেঁকনির সাহায্যে আজ কিন্তু আমাদের রুটি ভেজা ভাবটা থেকে কমিয়ে দেবে। কিভাবে কাজটা করবে চলো তোমাদের সবটাই শেয়ার করি। প্রথম অবস্থায় আমরা তো রুটি এইভাবে বেলে নিই। রুটি বেলে আমরা যখন রুটি সেঁকি, সেঁকার পর আমরা কি করি সেই রুটিটাকে আমরা কিন্তু হটপটের মধ্যে একটার পর একটা করে রেখে দিই। এইভাবে যখন রাখতে শুরু করি ঠিক নিচে যে রুটিটা থাকে অনেকটা ঘামের ফলে সেই ঘাম বসতে বসতে নিচে রুটিটা ভিজে যায়। সেই ভিজে গেলে তখন কিন্তু সেই ভেজা রুটিটা কেউই পছন্দ করে না। তো আমরা প্রথমত এরকম রুটি তৈরি করি। রুটি তৈরি করেই আমরা কি করি, হটপটের মধ্যে যখন রাখবো তার আগেই আমরা একটা সেকনি রেখে দেবো। সেকনির উপর এইভাবে রুটিগুলো যখনই নামাবো নামিয়ে নামিয়ে রুটিগুলো এই সেকনির উপরে এইভাবে করে রেখে দেবো। রাখার ফলে কি হবে, রুটির মধ্যে যে ভাপটা তৈরি হচ্ছে সেই ভাপটা সেকনির মধ্যে দিয়ে নিচেই যাচ্ছে। এবার এইভাবে রুটিটা রেখে তারপর যখন একটু পর কিছু সময় পর আমরা যখন এর পুরো ভাপটা সেকনির মধ্যে দিয়ে নিচেই চলে গেল, উপরে চলে আসলো, তখন কিন্তু এই ভাপটা নিচে রুটিটায় বসবে না। তো বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু তোমাদের হটপটের উপর তোমাদের সেকনিটা রাখবে। রাখার পর রুটি একটার পর একটা এইভাবে যখন রাখছো, রাখার পর তৈরি হয়ে যাচ্ছে, তৈরি মানে রুটি কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পর তোমরা যখন হটপটের মধ্যে এবার রুটিটাকে গুছিয়ে রাখবে। এবার গুছিয়ে রাখলে দেখবে যখন খাওয়ার সময় হবে নিচের রুটিটা কিন্তু কখনোই ভিজে যাবে না। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। আমরা যখন রুটি তৈরি করি, রুটি তৈরি করার পর যখন কমপ্লিট হয়ে যায় এই যে বেলুন চাকিটাকে আমরা কিন্তু কি করি, একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিই। কারণ এইটাকে কাঠের যেহেতু তৈরি আমরা রোজ রোজ এটাকে ধুতে পারি না। আর রুটি কিন্তু প্রত্যেকের বাড়িতে না প্রতিদিনই খাওয়া হয়। এবার প্রতিদিন এই কাঠের পাত্রটাকে মানে এই যে বেলুন চাকিটাকে যদি জলে ধুই এই বেলুন চাকিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করি, একটা কাপড় দিয়ে এটাকে মুছে আমরা কিন্তু রান্নাঘরের মধ্যে রেখে দিই। এভাবে যদি রেখে দিই না অনেকটা সমস্যা হয়। রাতের দিকে দেখবে তেলাপোকা টিকটিকি আসলে সবই ওর মধ্যে দিয়ে ঘুরলে সেটা পুরো জীবাণু হয়ে যায়। সেটা আমরা পরবর্তী দিন আবার যখন এর মধ্যে রুটি তৈরি করব তখন কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটা ক্ষতি হবে। তার জন্য আমরা ছোট্ট একটা টিপস ফলো করব। নিয়ে নেব এই ধরনের বড় একটা প্লাস্টিক। আমাদের যখন কাপড় কিনে আনি, শাড়ি কাপড় অন্যান্য ড্রেসপত্র কিনলেও দেখবে বড় বড় প্লাস্টিকগুলো আসে বাড়িতে। তো সেই প্লাস্টিক তো আমরা গুছিয়ে রাখি না, ফেলে দিই। তো ফেলে না দিয়ে এইভাবে কিন্তু তোমরা কাজে লাগিয়ে নিতে পারো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ প্লাস্টিকটার মধ্যে আমি কিন্তু বেলুন চাকিটাকে এইভাবে ঢুকিয়ে রাখছি। ঢুকিয়ে এটাকে আমরা খুব সুন্দর করে ভাঁজ করে অথবা মুখে গার্ডার দিয়ে যদি রেখে দিই, আমরা নেক্সট দিন যখন রুটি তৈরি করব এই বেলুন চাকিটা বের করেই কিন্তু আমরা রুটিটা তৈরি করতে পারবো। তার জন্য এটাকে নতুন করে কিন্তু ধুতে হবে না। আর বাইরে যদি এমনিতে ফেলে রাখি তখন কিন্তু এটাকে অবশ্যই ধুতে হয়। না ধুয়ে আমরা যদি রুটি তৈরি করে আমাদের শরীরের পক্ষে অনেকটা কিন্তু ক্ষতি হবে।
আর এই বেলুন চাকিটাকে শুধু যে প্লাস্টিকের মধ্যেই রাখতে হবে তেমনটি নয়, মাঝে মধ্যে এটাকে কিন্তু সপ্তাহে অন্তত 1 থেকে 2 বার এটাকে ধুতেও হবে। আর ধোয়ার পর কি করবে, যখন জলে ধুচ্ছো ধোয়ার পর এটাকে তুলে শুকনো কাপড়ে মুছে একটু সর্ষের তেল মাখাবে, মাখিয়ে রোদে শুকিয়ে তারপর তুলে রাখবে। তাহলে দেখবে কাঠের জিনিস হলেও কোনো সমস্যা হবে না। কিন্তু প্রতিদিন যদি ধুয়ে ফেলো সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা থেকে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও অনেকটাই কাজে এসছে, অনেকটাই ভালো লেগেছে। আর আমার টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না। আর নতুন বন্ধুরা যারা আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বাই, টাটা।